হ্যালো স্টুডেন্টস, আমি স্নেহাশিস মল্লিক। আজকে পড়াবো তোমাদের ক্লাস 9 বলগতি চ্যাপ্টারের যে প্রথম অংশ, অর্থাৎ স্থিতিগতি বা গতি সংক্রান্ত যে আলোচনা। আজকে ভিডিও 1 করাবো, অর্থাৎ একদম প্রিলিমিনারি যে আলোচনাগুলো হয়, সরণ, বেগ, ত্বরণ, অতিক্রান্ত দূরত্ব এটসেট্রা, এই জিনিসগুলো কি সেগুলো নিয়ে গভীর আলোচনা হবে। আমি গাইঘাটা থেকে হাবড়া পর্যন্ত অফলাইন টিউশন করাই, এটা আমার কন্ট্যাক্ট নম্বর। যদি প্রয়োজন হয় অফলাইন টিউশন বা আমার গাইডেন্সের, তাহলে অবশ্যই যোগাযোগ করাতে হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ভিডিওতে চলে যাই। প্রথম টপিক হচ্ছে আমাদের আজকে স্থিতিগতি আপেক্ষিক, চরম স্থিতি বা চরম গতি। স্থিতিগতি আপেক্ষিক এই কথাটার অর্থ কী? ধরো তোমরা বাড়িতে তোমাদের খাটের উপরে বসে আছো কোনো একটা স্পটে। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তুমি স্থির নাকি গতিশীল, কিছু স্টুডেন্টস উত্তর দেবে যে হ্যাঁ আমি স্থির, আমি খাটে বসে আছি চুপচাপ, তার মানে আমি স্থির। আবার কিছু স্টুডেন্ট একটু ভেবেচিন্তে উত্তর দেবে যে না স্যার, আমরা গতিশীল, তার কারণ পৃথিবী তো গতিশীল, পৃথিবী সবসময় ঘুরছে, তার মানে পৃথিবীর উপরেই রয়েছে আমাদের বাড়িটা, তো তার মানে আমাদের বাড়িটাও পৃথিবীর সাথে সাথে ঘুরছে, তার মানে অ্যাকচুয়ালি আমাদেরকে স্থির মনে হলেও আমরা কিন্তু স্থির নই, আমরা পৃথিবীর সাথে সাথেই গতিশীল, রাইট? তাহলে সঠিক অ্যান্সার কোনটা? আমরা স্থির নাকি আমরা গতিশীল? সঠিক অ্যান্সার কোনোটাই না। হ্যাঁ, সঠিক অ্যান্সার কোনোটাই না। এর অ্যান্সার দেওয়ার আগে একটা ছোট্ট জিনিস আমরা বুঝে নিই। দেখো, ধরো তোমার কাছে একটা গ্রাফ পেপার দেওয়া রয়েছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ ওয়াই অক্ষতে তোমাকে যদি বলে 2,3 এই বিন্দুটাকে দেখাতে, কত? 2,3। তো আমরা গ্রাফ পেপারে কেমন করে দেখাই? আমরা এখান থেকে গেলাম, এটা 0,0 বিন্দু, এখান থেকে আমরা প্রথমে 2 ঘর গেলাম, 1 2, এক্স অক্ষ বরাবর 2 ঘর গেলাম, তারপরে 3 আছে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর 3 ঘর যাবো, তাহলে 1 2 3। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে আমার 2,3, রাইট? এই অবধি কারেক্ট। তো এই যে স্থানাঙ্কটা আমরা পেলাম, এই 2,3 বিন্দুটা এখন স্থির আছে নাকি গতিশীল আছে? আমরা এখন জ্যামিতিতে চলে গেছি, বাস্তবে নেই, জ্যামিতিতে আছি। তো সঠিক অ্যান্সার কী হবে? হ্যাঁ, স্থির আছে। 2,3 বিন্দুটা এখানে স্থির আছে, ও নড়াচড়া করছে না। এখন যদি আমরা এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে, এই এক্স অক্ষটাকে আর ওয়াই অক্ষটাকে যদি মুভ করতে পারতাম, এক্স অক্ষ আর ওয়াই অক্ষটাকে যদি আমি ওইখানের জায়গায় এখানে আঁকি, এটা এখন 0,0, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে দেখে বলো, এই 0,0 বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটার অবস্থান কি আর 2,3 আছে, নাকি বিন্দুর অবস্থানটা বদলে গেছে? হয়তো এখান থেকে যেতে গেলে 1 2 3 4 5, তাহলে 5 আসলো, 1 2 3 4 5 6 7, তাহলে 5,7 হয়ে গেল, রাইট? বিন্দুর অবস্থানটা বদলে গেল যদি আমি কোঅর্ডিনেট অর্থাৎ অক্ষের পজিশন চেঞ্জ করে দিই। তার মানে কোনো একটা বিন্দু ততক্ষণ পর্যন্ত স্থির যতক্ষণ পর্যন্ত ওই বিন্দুটা নির্দেশ করার জন্য, এই বিন্দুটাকে নির্দেশ করার জন্য যে অক্ষগুলো ব্যবহার করা হয়েছে তারা যতক্ষণ স্থির। সিম্পল জিনিস। তো তার মানে কারোর একটার সাপেক্ষে কারোর অবস্থান বোঝাতে হয়। আমরা এখানে 2,3 বুঝিয়েছিলাম আগের অক্ষের সাপেক্ষে, আগের যে অক্ষটা ছিল, আগের যে অক্ষটা ছিল, আমরা সেই আগের অক্ষের সাপেক্ষে 2,3 বিন্দুটাকে বুঝিয়েছিলাম। তো তার সাপেক্ষে 2,3 অবস্থান ছিল, কিন্তু বর্তমান অক্ষের সাপেক্ষে সেই অবস্থানটাই কিন্তু এখন বদলে গেছে, বদলে গিয়ে 5,7 হয়ে গেছে। তো তার মানে আমরা সবসময় কি করি? কারো না কারোর সাপেক্ষে এই বিচারটা করি। যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানটাকে বা তার গতি স্থিতি এই জিনিসগুলোকে বর্ণনা করা হয় তাকে বলে নির্দেশতন্ত্র। এইখানে এই যে এক্স ওয়াই অ্যাক্সিসটাকে এঁকেছি, এটা হচ্ছে আমাদের নির্দেশতন্ত্র। অর্থাৎ এই নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমরা কোনো বস্তুর স্থিতি বা গতিকে বিচার করি। ধরো এই নির্দেশতন্ত্রটা স্থির, এক্স ওয়াই অক্ষটা এখন স্থির, তাহলে তার সাপেক্ষে এই যে বিন্দুটা, এই বিন্দুটা এখন তো 2,3 নয়, এখন এই বিন্দুটা 5,7, আগে ছিল 2,3। যেটা বোঝাতে চাইছি সেটা হলো যে তার মানে নির্দেশতন্ত্র যদি নিজে মুভ করে তাহলে সেক্ষেত্রে বস্তুর অবস্থান চেঞ্জ হয়। আর বস্তুর অবস্থান যখন চেঞ্জ হচ্ছে, কোনো বস্তুর আগে ছিল 2,3 বিন্দুতে, এখন বস্তুর অবস্থান 5,7 বিন্দুতে, তার মানে বস্তু অবস্থান চেঞ্জ করেছে। বস্তু যদি অবস্থান চেঞ্জ করে তাহলে বস্তু স্থির নাকি গতিশীল? মনে রাখতে হবে, বস্তু কিন্তু গতিশীল না হলে কখনোই অবস্থান চেঞ্জ করা সম্ভব নয়। তো তার মানে সেক্ষেত্রে আমরা বস্তুটিকে গতিশীল বলতে পারি। এবার কিছু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিই। ধরো তুমি ট্রেনে তোমরা ফ্যামিলি কোথাও ঘুরতে যাচ্ছ,
তো ট্রেনে একটা বগির ভিতরে তোমরা বসে আছো, এই বগির ভিতরে যে তোমরা বসে আছো, তোমরা নিজেদেরকে কি স্থির দেখছো? ট্রেনের বগির ভিতরে তোমরা পরস্পরকে স্থির দেখছো, কিন্তু স্টেশনে থাকা লোক তোমাদেরকে কি দেখছে? গতিশীল দেখছে। তোমরা ট্রেন থেকে বাইরে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটা লোককে গতিশীল দেখছো। যদি প্ল্যাটফর্ম আলাদা করে না দেখো, তাহলে তোমার কি মনে হবে? তুমি স্থির আছো, আর প্ল্যাটফর্মের যে লোকটা সেটা দৌড়ে চলে গেল বা হেঁটে চলে গেল। তো তার মানে কোনো বস্তু স্থির নাকি গতিশীল এটা অ্যাবসলিউটলি বলা যায় না। অর্থাৎ কোনো বস্তু চরমভাবে স্থির, কোনো বস্তু চরমভাবে গতিশীল এটা বলা যায় না। সবসময় স্থিতি গতি এটা বোঝাতে গেলে কারোর না কারোর সাপেক্ষে বোঝাতে হয়। যেমন এই মুহূর্তে যদি তুমি খাটে বসে আছো, তুমি খাটে বসে এই ভিডিওটা দেখছো, তোমাকে যদি জিজ্ঞাসা করি যে তুমি কি স্থির, তাহলে প্রশ্নটা এখানে অসম্পূর্ণ। সেক্ষেত্রে তোমার অ্যান্সার হবে যে স্যার কার সাপেক্ষে জিজ্ঞাসা করছেন। আমি যদি তোমাকে খাটের সাপেক্ষে বলি, তাহলে দেখো খাটের অবস্থান অনুযায়ী তোমার অবস্থান কিন্তু চেঞ্জ হয়নি। তার মানে কি খাটের সাপেক্ষে তুমি স্থির, বা তোমার ঘরের সাপেক্ষে তুমি স্থির, তার মানে তুমি ঘরের সাপেক্ষে স্থির বস্তু, ঘরটাকে যদি নির্দেশতন্ত্র ধরো। সেমভাবে তোমাকে যদি পৃথিবীর সাপেক্ষেও ধরি, তুমি পৃথিবীর সাপেক্ষেও কিন্তু স্থির। তুমি পৃথিবীর যে পজিশনে ছিলে আগে, তুমি কিন্তু পৃথিবীর সাপেক্ষে সেই পজিশনেই আছো। পৃথিবী ঘুরলেও পৃথিবীর সাপেক্ষে তোমার অবস্থান পরিবর্তন হয়নি যতক্ষণ না তুমি হাঁটছো। তুমি হাঁটলে আগে পৃথিবীর যে জায়গায় দাঁড়িয়েছিলে হেঁটে অন্য জায়গায় চলে গেলো, অর্থাৎ অন্য জায়গায় গেলে তো সেখানে তোমার অবস্থানের চেঞ্জ হচ্ছে। তাহলে এভাবে আমরা বুঝলাম যে স্থিতিগতি জিনিসটা পুরোপুরি রিলেটিভ, অর্থাৎ আপেক্ষিক, কখনোই অ্যাবসলিউট নয়, অ্যাবসলিউট মেজারমেন্ট করা যায় না। তাহলে প্রশ্ন আসে এখানে যে চরম স্থিতি বা চরম গতি বলে কিছু হয় না, কথাটি ব্যাখ্যা করো। এর মানে কি? এর মানে হচ্ছে এই মহাবিশ্বে, এই ইউনিভার্সে চরমভাবে স্থির কোনো বস্তু কি পাওয়া যাবে? আর টোটালি স্থির আছে এমন কোনো বস্তু কি পাবে তুমি এই ইউনিভার্সে? ভাবো। আমি কিন্তু সৌরজগতের কথা বলছি না, মিল্কি ওয়ে আকাশগঙ্গার কথা বলছি না, আমি বলছি টোটাল ইউনিভার্সে স্থির দাঁড়িয়ে আছে এরকম কোনো বস্তু কি তুমি খুঁজে পাবে? না, পাবে না। তার মানে আমি যে ইমাজিন করছিলাম না যে এক্স অক্ষ ওয়াই অক্ষটা স্থির দাঁড়িয়ে আছে, তো এরকম কোনো জিনিস বাস্তবে নেই স্থির দাঁড়িয়ে আছে। তাহলে স্থির দাঁড়িয়ে আছে এরকম কোনো বস্তু যেহেতু পাওয়া যায় না, তাহলে যদি পাওয়া যেত এরকম স্থির দাঁড়িয়ে থাকা বস্তু, তার সাপেক্ষে আমি যে কোনো বস্তু গতিশীল হলে কি বলতে পারতাম? ধরো কথার কথা, এখানে এক্স একটা পয়েন্ট, রাইট, এর সাপেক্ষে এই ওয়াই এই পয়েন্টটা রয়েছে। ধরে নিলাম এই এক্স পয়েন্টটা পুরোপুরি স্থির দাঁড়িয়ে রয়েছে। যদি ওয়াই পয়েন্টটা গতিশীল হয় এদিকে ওদিকে, যেদিকে খুশি গতিশীল হতে পারে, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে যদি ওয়াই পয়েন্টটা গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে এক্সের সাপেক্ষে ওয়াই যেহেতু গতিশীল, তাই আমি বলতে পারতাম ওয়াই চরমভাবে গতিশীল, কারণ এক্স চরমভাবে স্থির। কোনো বিন্দু যদি চরমভাবে স্থির পাওয়া যায়, তার সাপেক্ষে যে বস্তুই গতিশীল হবে তাকেই বলে দেওয়া যাবে চরমভাবে গতিশীল, রাইট? তাহলে চরমভাবে স্থির বস্তু তো পাওয়া যাচ্ছে না, তার মানে চরমভাবে গতিশীল বস্তুও পাওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কী হবে? লিখতে হবে যে যেহেতু চরমভাবে স্থির কোনো বস্তু এই মহাবিশ্বে নেই, তাই তার সাপেক্ষে কোনো বস্তুর গতির বর্ণনা দেওয়া যায় না, অর্থাৎ চরমভাবে গতিশীল কোনো বস্তু এই মহাবিশ্বে নেই। তাহলে আমরা বুঝলাম স্থিতিগতি আপেক্ষিক, অর্থাৎ রিলেটিভ, কারো না কারো সাপেক্ষে বিচার করা হয়, চরম স্থিতি বা চরম গতি বলে কিছু হয় না। এবার পড়বো আমরা বিভিন্ন প্রকারের গতি। এখানে দেখবো অনেকগুলো গতির প্রকারভেদ আমি লিখে রেখেছি, কিন্তু গতিকে এরকম করে নির্দিষ্ট কয়েকটা ভাগে ভাঙা যায় না। তার মধ্যে মেন ভাগগুলো যদি বলতে পারো, তাহলে সেগুলো চলন গতি, ঘূর্ণন গতি, দোল গতি, পর্যাবৃত্ত গতি। আর যত রকমের গতি আছে তারা কোনো না কোনোভাবে এই গতিগুলোর মধ্যেই ঢুকে যায় আর কি, এই গতিগুলোরই একটা পার্ট। একটা একটা করে আলোচনা করি। চলন গতি বলতে কি বুঝি? চলন গতি হচ্ছে সিম্পলি যখন কোনো একটা বস্তু কোনো একটা দিকে মুভ করছে, অর্থাৎ গতিশীল, অ্যান্ড সেই বস্তুটার সমস্ত কণা, সেই বস্তুটা যতগুলো কণা দিয়ে তৈরি, কণাগুলোর অভিমুখ সবসময় একই দিকে কাজ করছে। ধরো তোমার কাছে একটা পাথর আছে, সেই পাথরটা এদিকে গতিশীল, তাহলে পাথরের এখানে একটা কণা, এখানে একটা কণা, এখানে একটা কণা, এখানে একটা কণা, এখানে একটা কণা আছে, আলাদা আলাদা কণা আছে। তো সেই পাথরটার প্রত্যেকটা কণা কিন্তু সেম দিকে গতিশীল, এই দিকে, সামনের দিকে। তাহলে এই জিনিসটাকে বলছে কি গতি? চলন গতি। চলন গতি কথার অর্থ হচ্ছে, যাকে ইংলিশে বলে ট্রান্সলেশনাল মোশন, মানে কোনো একটা বস্তুর সমস্ত কণা সবসময় একটা নির্দিষ্ট দিকে গতিশীল হবে। যদি দিক পরিবর্তন করে, সবাই একসাথে দিক পরিবর্তন করবে, করে আবার সেই একই দিকে যাবে। এটা হচ্ছে আমাদের চলন গতি। চলন গতির এক্সাম্পল কি হয়? চলন গতির এক্সাম্পল ধরো একটা উল্কাপিণ্ডের গতি হতে পারে। একটা উল্কাপিণ্ড পৃথিবীতে ধেয়ে আসছে, এটা চলন গতি। নেক্সট যাবো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি হচ্ছে যখন কোনো বস্তু তার নিজের একটা
ঘূর্ণাক্ষ থাকে, সেই ঘূর্ণাক্ষের সাপেক্ষে আবর্তন করে, নিজের চারপাশে নিজে ঘোরে। এই জিনিসটা হচ্ছে ঘূর্ণন গতি। এর একটা এক্সাম্পল হলো পৃথিবীর আহ্নিক গতি। পৃথিবীর যেরকম একটা নিজস্ব অক্ষ আছে, 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, তো সেই অক্ষের সাপেক্ষে পৃথিবী নিজের চারপাশে ঘোরে। তো এই জিনিসটাকে বলে ঘূর্ণন গতি। এক্সাম্পল লাট্টুর গতি। লাট্টু বা বেব্লেড, তোমরা বেব্লেড ইউজ করো, তো বেব্লেড, লাট্টু, এই জিনিসগুলোর গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি মানে মনে রাখতে হবে একটা জিনিস স্পষ্ট, যে যখন নিজের চারপাশে ঘুরবে তখন হচ্ছে ঘূর্ণন গতি। যদি কখনো নিজের চারপাশে ঘোরার জায়গায় অন্যের চারপাশে ঘোরে, তখন সেটাকে আমরা বলবো বৃত্তীয় গতি। যেরকম ধরো পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে, পৃথিবী ধরো এখানে সূর্য আছে, সূর্যের চারিপাশে একটা কক্ষপথ আছে, সেই কক্ষপথে পৃথিবী ঘুরছে, তাহলে এইটা হয়ে যাবে বৃত্তীয় গতি। অর্থাৎ পৃথিবীর যে বার্ষিক গতিটা আছে সেটাকে আমরা বলবো বৃত্তীয় গতি। আচ্ছা, তাহলে ঘূর্ণন গতি গেল, বৃত্তীয় গতি গেল। ঘূর্ণন গতি বৃত্তীয় গতির মধ্যে পার্থক্য কি হয়? ঘূর্ণন গতিতে কোনো বস্তুকণা নিজের চারপাশে ঘোরে, বৃত্তীয় গতিতে কোনো বস্তুকণা অন্যের চারপাশে ঘোরে। ঘূর্ণন গতিতে যে ঘূর্ণাক্ষটা সেটা বস্তুর মধ্যে থাকে, আর বৃত্তীয় গতিতে যে ঘূর্ণাক্ষের চারিপাশে ঘোরে সেটা কিন্তু ওর গতিপথের, অর্থাৎ সে বৃত্তের কেন্দ্রে থাকে। এরকম আরও অনেক পার্থক্য তোমরা বইতে পেয়ে যাবে, পার্থক্যটা পড়বে। মোটামুটি এই যে গতিগুলো আছে না, এই প্রত্যেকটা গতিরই দেখবে তোমাদের বইতে কোনো না কোনো দুটোর মধ্যে পার্থক্য দেওয়া থাকবে, সেই পার্থক্যগুলো অবশ্যই পড়বে, পরীক্ষায় আসে। আচ্ছা, নেক্সট চলে যাবো মিশ্র গতি। মিশ্র গতি কাকে বলে? যখন চলন গতি আর ঘূর্ণন গতি এই দুটো একসাথে হয় তখন হয়ে যায় মিশ্র গতি। কীরকম? ধরো গাড়ির চাকার গতি। কোনো একটা গাড়ি আছে, সে গাড়ির যে চাকাটা আছে, সে গাড়ির চাকাটা গড়াচ্ছে, মানে এইভাবে রোটেট হচ্ছে সামনের দিকে, তার মানে অবভিয়াসলি ঘূর্ণন হচ্ছে, রাইট? তো গড়াচ্ছে মানে ঘূর্ণন হচ্ছে, এবং ঘূর্ণন হতে হতে কি গাড়িটা সামনে এগিয়ে যাচ্ছে, চাকাটাও তো সামনে এগিয়ে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে, তো তার মানে এটা সামনেও এগোচ্ছে আবার তার সাথে সাথে ঘুরছেও। তো তার মানে গাড়ির চাকার গতি হচ্ছে একটা মিশ্র গতি। মিশ্র গতি হলো তার মানে যখন কোনো বস্তুতে চলন গতি আর ঘূর্ণন গতি দুটো একসাথে হবে, তাহলে সেটাকে বলবো আমরা মিশ্র গতি। আর একটা এক্সাম্পল স্ক্রু ড্রাইভার। এই এক্সাম্পলটা পরীক্ষায় খুব আসে। স্ক্রু ড্রাইভারের গতিটা কী ধরনের গতি? এমসিকিউতে দেয়। তো স্ক্রু ড্রাইভারের গতি কীরকম হচ্ছে? এটা একটা স্ক্রু ড্রাইভার, এটাকে তুমি ঘোরাচ্ছ, তাহলে স্ক্রু ড্রাইভারকে ঘোরালে এটা ঘূর্ণন গতি হচ্ছে প্রথমত। তারপরে তুমি ঘোরাতে ঘোরাতে স্ক্রুটাকে একটা টাইট দিচ্ছ, আগে স্ক্রুটা এরকম বেরিয়েছিল, স্ক্রুটা ঢুকতে 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 এ অবধি চলে এসছে, তার মানে কি স্ক্রু ড্রাইভারের জন্য স্ক্রুর একটা চলন হচ্ছে সামনের দিকে, স্ক্রুর চলন হচ্ছে মানে স্ক্রু ড্রাইভারটাও তো ভেতরে ঢুকছে, দ্যাট মিনস চলন গতিও হচ্ছে, ঘূর্ণন গতিও হচ্ছে, তার জন্য স্ক্রু ড্রাইভারের গতিটা হবে হচ্ছে একটা মিশ্র গতি। তাহলে আশা করি আমাদের চলন গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি ক্লিয়ার। নেক্সট এবার আসবো দোল গতি। দোল গতি জিনিসটা কি? দোল গতি ধরো কোনো একটা পেন্ডুলামকে আমি সুতোর সাহায্যে কোনো জায়গায় কোনো একটা আলম্বনের থেকে ঝুলিয়ে দিলাম, এখান থেকে একটা পেন্ডুলামকে ঝুলিয়ে দিলাম, ঠিক আছে? জাস্ট এটা একটা ভারী কিছু ধাতব কোনো একটা গোলক সুতো দিয়ে ঝুলিয়ে দিয়েছি। তো এটাকে যদি এখন আমি এখানে টেনে এনে এখান থেকে ছেড়ে দিই, দেন কী হবে? এটাকে ছেড়ে দিলে এটা অসিলেট করবে এই দিকে, এটা এদিকে যাওয়ার চেষ্টা করবে, এদিকে যাওয়ার চেষ্টা করে কী হবে? এখানে এসে কেউ থেমে যাবে না, থেমে যাবে না, ও আবার কোথায় চলে আসবে? ও আবার এখানে চলে আসবে, পেন্ডুলামটা এরকম করে ঘুরে এখানে চলে আসবে। এখানে এসে কি ও আবার থামবে? না, থামবে না, ও আবার এদিকে যাবে। তো বেসিক্যালি কী করার চেষ্টা করছে পেন্ডুলামটাকে এরকম কাত করে ছেড়ে দেওয়ার জন্য ও বারবার নিজের সাম্যাবস্থায় আসার চেষ্টা করছে। এই পয়েন্টটা হচ্ছে ওর সাম্যাবস্থা, এটা হচ্ছে ওর সাম্য অবস্থান, অর্থাৎ নিউট্রাল পজিশন। তাই নিউট্রাল পজিশনেও বারবার আসার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কেন পারছে না বলো তো? কারণ দোল গতিতে সবসময় কি হয়, একটা বল কাজ করে যেটাকে বলে প্রত্যানায়ক বল। প্রত্যানায়ক বল, ধরো ওজন কাজ করছে এদিকে এমজি, এই এমজির একটা অংশ, এই ওজনেরই একটা অংশ এই দিকটায় কাজ করছে ওকে এদিকে আনার জন্য। এবার সেই বলটার জন্য ওর কী হচ্ছে? ত্বরণ সৃষ্টি হচ্ছে বস্তুর মধ্যে। বল প্রযুক্ত করলে আমরা জানি কি, বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ, এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এফ যখন প্রযুক্ত হচ্ছে এদিকে, এর তো ভর আছে, এম আছে, তার মানে এর মধ্যে একটা ত্বরণ এ পাওয়া যাবে। সেই ত্বরণের জন্য এর বেগটা বাড়ছে। তাহলে যতক্ষণ বল প্রযুক্ত হবে ততক্ষণ ত্বরণ সৃষ্টি হবে, ততক্ষণ ওর বেগ বাড়বে। বেগ বাড়তে 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 এখানে যখন আসছে তখন কিন্তু ওর বেগটা সর্বোচ্চ হচ্ছে, মানে হাইয়েস্ট হচ্ছে। তার গতিশীল অবস্থায় তখন হুট করে বস্তুটা থামবে কী করে? ও তো জাড্য ধর্ম আছে, তো দ্যাটস ওয়াই থামতে পারে না, ও আরও এগিয়ে যায়। আরও এগিয়ে যত যায় তখন বলটা কাজ করে উল্টো দিকে, তখন ওকে এদিকে নামানোর চেষ্টা করে। এ এখন এদিকে যাচ্ছে, এ এখন যখন এদিকে যাবে তখন প্রত্যানায়ক বলটা নিচের দিকে কাজ করছে এই সাইডে। আচ্ছা, তখন কি হচ্ছে? তখন বস্তুটা আস্তে আস্তে থামতে 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 এখানে গিয়ে থেমে গেল।
যখনই এখানে গিয়ে থেমে গেল, ওর বেগটা শূন্য হয়ে গেল, তখনই প্রত্যানায়ক বল কি করলো, ওকে আবার এদিকে নিয়ে চলে আসলো। তো এই যে মোশনটা, এই দোলনটা যেটা হচ্ছে, এই গতিটাকে বলা হয় দোলগতি, বা তুমি এটাকে সরল দোলগতিও বলতে পারো। সিম্পল হারমোনিক মোশন, শর্টকাটে বলে SHM। ঠিক আছে। আচ্ছা, এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমরা কি বায়ুর বাধা, তারপরে আরও যত রকমের ঘর্ষণ বল, মানে যত রকমের শক্তি অপচয় হতে পারে, আমরা সব কিছুকে ইগনোর করেছি। যদি কোনোভাবে শক্তি অপচয় না হয় তাহলে কী হবে, এটা অনন্তকাল ধরে এভাবে দুলতে থাকবে। তাহলে এটাই হলো দোলগতি। দোলগতির বৈশিষ্ট্য হচ্ছে এই দোলগতির জন্য দায়ী যে বলটা, অর্থাৎ প্রত্যানায়ক বল, এই বলটাকে কি বলেছিলাম, প্রত্যানায়ক বল, রেস্টোরিং ফোর্স। তো এই ফোর্সটা স্পেশালি কাজ করে। তো যে গতির ক্ষেত্রে প্রত্যানায়ক বল সবসময় বস্তুটিকে তার সাম্যাবস্থানে ফেরত নিয়ে আসার চেষ্টা করে, সেটাই হচ্ছে আমাদের দোলগতি বা সরল দোলগতি। এইবার এই সরল দোলগতির আরেকটা প্যাটার্ন হয় কীরকম, ধরো এখানে একটা জায়গায় একটা স্প্রিং অ্যাটাচ করা আছে, সেই স্প্রিংয়ের সাথে একটা বক্স অ্যাটাচ করা আছে। এখানে মেঝেতে কোনো ফ্রিকশন নেই, কোনো ঘর্ষণ বল কাজ করছে না। এই অবস্থায় যদি আমি এই বক্সটাকে এদিকে টানি, জোরে এদিকে টেনে ছেড়ে দিই, তাহলে সেক্ষেত্রে কী হবে, বক্সটা স্প্রিংয়ের সাথে এরকম করে অসিলেট করবে, রাইট? এটাও একটা দোলগতি। কী করে বুঝলাম দোলগতি? কারণ দেখো, বক্সের যে সাম্যাবস্থান, সেখান থেকে বক্সটাকে টানার জন্য বক্সটা এই জায়গায় চলে এসছে, বক্সটাকে টানার জন্য এই জায়গায় চলে এসছে, ছেড়ে দেওয়ার জন্য বক্সটা আবার সংকুচিত হয়ে আবার কি এরকম জায়গাতেও আসবে। এরকম জায়গায় আসার জন্য স্প্রিং অতিরিক্ত সংকুচিত হয়ে যাবে বলে স্প্রিং আবার ঠেলা দেবে, তখন বক্সটা আবার ছিটকে ওই জায়গায় চলে যাবে। তো এই দোলটা খেতে থাকবে। অ্যান্ড এই যে দোলটা, বক্সটা দোল খাচ্ছে, তো বারবার মাঝখানে ওই সাম্যাবস্থানটাকে কি অতিক্রম করবে। তাহলে দোলগতির যে শর্ত সেটাও মেনে চলছে, বারবার সাম্যাবস্থানকে অতিক্রম করে এদিক ওদিক যাচ্ছে। অ্যান্ড তার সাথে কি হচ্ছে, একটা প্রত্যানায়ক বল এখানে কি করছে, ওকে বারবার জায়গায় ফেরত আনার চেষ্টা করছে। প্রসঙ্গত বলে রাখি, এখানে যে প্রত্যানায়ক বলটা কাজ করছে সেটা কিন্তু স্প্রিংয়ের স্থিতিস্থাপকতার জন্য কাজ করছে। এই স্প্রিংয়ের যে স্থিতিস্থাপক বল আছে সেটা আমরা পড়বো স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে। তো সেই স্থিতিস্থাপকতার দরুন এটা বারবার টু অ্যান্ড ফ্রো এভাবে যাতায়াত করছে। তো এটা হচ্ছে আমাদের সরল রৈখিক দোলগতি। এটাকে বলেছিলাম সরল দোলগতি, এটা হচ্ছে সরল রৈখিক দোলগতি। সরল রৈখিক কেন? কারণ বক্সটার গতিপথটা দেখো সরল রেখা। এখানে কিন্তু এই পেন্ডুলামটার গতিপথ কিন্তু বক্ররেখা ছিল, সরল রেখা ছিল না। দ্যাটস ওয়াই এটাকে আমরা জাস্ট দোলগতি বা সরল দোলগতি বলতে পারি। এটাকে বলবো সরল রৈখিক দোলগতি। দুটো কিন্তু পরীক্ষা দিলে কখনো গোলাবে না। সরল রৈখিক দোলগতি মানে যার গতিপথটা সরল রৈখিক বা সরল রেখার মতো। চলো তাহলে দোলগতি কমপ্লিট। নেক্সট হচ্ছে সরল রৈখিক দোলগতি বলে দিয়েছি। এবার হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কী জিনিস? পর্যাবৃত্ত গতি কথার অর্থ হচ্ছে যে যখন কোনো গতি এমন হয় যে সেই গতিটা কিছু সময় অন্তর অন্তর বারবার রিপিট করে, নিজেকে রিপিট করে, সেম টাইপের গতি, এটাকে হচ্ছে পিরিয়ডিক মোশন বলে বা পর্যাবৃত্ত গতি বলে। কীরকম? এই যে পেন্ডুলামের গতিটা দেখো, এই পেন্ডুলামের গতিটা কিন্তু বারবার নিজেকে রিপিট করছিল। এই স্প্রিংয়ের যে গতিটা বারবার নিজেকে রিপিট করছিল। তো এই ধরনের গতিকে আমরা পর্যাবৃত্ত গতিও বলতে পারি। তার মানে কি পর্যাবৃত্ত গতি আর দোলগতি কি সেম? না, এই জায়গায় একটা ছোট্ট ডিফারেন্স বুঝতে হবে তোমাকে। এটাকে দোলগতি বলছিলাম কেন? দোলগতি বলার পেছনে স্ট্রং রিজন ছিল, এখানে প্রত্যানায়ক বল কাজ করছিল। প্রত্যানায়ক বল এই জিনিসটাকে বারবার সাম্যাবস্থানে ফেরত আনার চেষ্টা করছিল। কিন্তু পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি মানে সেখানে একটা পর্যাবৃত্ত বল কাজ করবে, প্রত্যানায়ক বল নয়। অর্থাৎ সবসময় যে ও নিজের সাম্যাবস্থানকে অতিক্রম করে এদিক ওদিক যাবে এমনটা নয়। ধরো আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। এটা একটা বৃত্তাকার পথ, কোনো একটা কণা এই বৃত্তাকার পথে যদি এইভাবে ঘুরতে থাকে, তাহলে ও ঘুরে এসে নিজের সাম্যাবস্থান সেটাকে আবার অতিক্রম করে আবার ঘুরে আসবে। তো যদি নির্দিষ্ট সময়ে ঘুরে আসে, ধরো টি টাইম, ক্যাপিটাল টি টাইমে ও এখান থেকে পুরোটা ঘুরে এসে আবার এই জায়গায় আসলো, টি টাইমে একবার পাক খেয়ে আসলো, আবার টি টাইমে আবার পাক খেয়ে আসলো। তার মানে টি সময় অন্তর অন্তরও কী করবে, নিজের যে মোশনটা সেটা রিপিট করবে, বারবার করে একই মোশনে যাওয়ার জন্য এটাকে আমরা বলছি পর্যাবৃত্ত গতি। অর্থাৎ যে মোশনটা নির্দিষ্ট সময় অন্তর নিজেকে রিপিট করে। খেয়াল করে দেখো, এটার সাথে এটার একটা ডিফারেন্স কি, এখানে একটা প্রত্যানায়ক বল কাজ করছিল, এখানে কিন্তু কাজ করছে না। তার মানে এরা কিন্তু সবাই এখানে পর্যাবৃত্ত গতি, কিন্তু এটি কিন্তু দোলগতি নয়। তাহলে একটা ছোট্ট ডিফারেন্স আছে। ওই জন্যই প্রথমে বলে নিয়েছিলাম আমি যে এখানে কিন্তু গতিগুলোকে ওরকম করে নির্দিষ্ট কয়েকটা ভাগে ভাগ করা যায় না। তো গতির প্যাটার্ন দেখে বুঝতে হবে সেটা কোন ভাগে পড়বে।
তাহলে যেখানে প্রত্যানায়ক বল অ্যাবসেন্ট আছে, অর্থাৎ প্রত্যানায়ক বল নেই কিন্তু কোনো একটা কারণে বারবার নিজের মোশনটাকে রিপিট করছে, সেটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। ওকে, নেক্সট টপিক হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে তুমি যে পথটা অতিক্রম করো সেই পথের দৈর্ঘ্য। নো ম্যাটার তুমি কোন পথে যাচ্ছ, পুরো সেই পথটাকে তোমাকে নিতে হবে। তুমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এইভাবে করে এখানে পৌঁছালে, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, তাহলে এ থেকে তুমি বিতে পৌঁছেছো। এই যে পথের দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা মিটারে মাপবো, মিটারে মেপে যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব সিজিএস একক সেন্টিমিটার, এসআই একক মিটার। ঠিক আছে, আচ্ছা যদি বলা হয় মাত্রা কি হবে, মাত্রা হবে এল। আমরা জানি এলকে আমরা মাতৃ সংকেত বলে থাকি, কিন্তু তুমি যত উঁচু ক্লাসে যাবে তখন দেখবে মাতৃ সংকেত টার্মটা আর ইউজ হয় না, তখন আমরা মাত্রা বলতে এলকেই বুঝি। দেখো আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি, তোমরাও অবশ্যই থার্ড ব্র্যাকেট দেবে। অতিক্রান্ত দূরত্ব সিম্পল কনসেপ্ট বুঝে গেছি, যে কোনো জায়গা থেকে কোনো জায়গায় গেলে যে পথটা দিয়ে যাব সেই পথের দৈর্ঘ্য। যদি বৃত্তাকার পথে যেতাম, এখান থেকে চারটা করে এইভাবে গিয়ে এখানে চলে আসতাম, আবার একই জায়গায় চলে এসেছি, তাহলে সেখানে কী হবে, অতিক্রান্ত দূরত্ব হবে পুরো বৃত্তের পরিধিটা। যদি আমি আরেকবার ঘুরে আসতাম, ধরো কথার কথা আমি এখান থেকে যাত্রা শুরু করে পুরো এরকম ঘুরে আবার ঘুরে তারপর আবার এসেছি, ঠিক আছে, তো সেক্ষেত্রে কী হবে, যেহেতু দুবার ঘুরেছি তাহলে দুবার ঘোরার জন্য যতটা পথ হয়েছে টোটাল পথটা হবে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব মানে আর কিছুই না, সবসময় টোটাল পথের দৈর্ঘ্য। সিম্পল, ক্লিয়ার। এবার চলে যাবো সরণ। অতিক্রান্ত দূরত্ব ভীষণ সোজা জিনিস, কিন্তু সরণ কনসেপ্টটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। এই সেম উদাহরণগুলোতে যদি জিজ্ঞেস করা হয় সরণ কি, সরণের জন্য তোমাকে একটাই কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আদিবিন্দু আর অন্তবিন্দু এই দুটোর মাঝখানে একটা সরল রেখা টানবো, আর কিচ্ছু না। বেশি গভীরে যাওয়ার প্রয়োজন নেই, এখানে বেশি কোনো কথা মনে রাখার দরকার নেই, কিন্তু একটা টার্ম তোমাকে মনে রাখতেই হবে, সেটা হচ্ছে আদিবিন্দু অন্তবিন্দুর মাঝে টানবো আমি একটা সরল রেখা। আদিবিন্দু কোনটা, যেখান থেকে যাত্রা শুরু করেছে, এখানে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, তাহলে এটা হচ্ছে আদিবিন্দু। অন্তবিন্দু কোনটা, বি পয়েন্টে যাত্রা শেষ করেছে, তাহলে সেটা হচ্ছে অন্তবিন্দু। আমার কাজ হচ্ছে কি, আদিবিন্দু অন্তবিন্দু নিয়ে একটা সরল রেখা টানবো, সেই সরল রেখাটার দৈর্ঘ্য হবে সরণ। তার মানে কি, এখান থেকে যদি একটা সরল রেখাটা নিই, আচ্ছা আমি লাল দিয়ে করছি, এখান থেকে যদি একটা সরল রেখাটা নিই, তাহলে এই যে পথটা পেলাম এই পথের দৈর্ঘ্যটা হবে হচ্ছে সরণ। তার মানে তুমি যখন কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাও, তুমি তো সবসময় সোজা পথে যাও না, তুমি তো রাস্তা যেরকম যাচ্ছে সেরকম যাও। তার মানে রাস্তার মতো তুমি এঁকে বেঁকে পৌঁছালে সেই জায়গাটায়, কিন্তু তোমাকে যদি সরণ জিজ্ঞেস করে, তার মানে কি করতে হবে, তোমার বাড়ি অ্যান্ড তোমার ডেস্টিনেশন এই দুটো গুগল ম্যাপে নিয়ে তুমি যদি একটা স্ট্রেট লাইন টানতে, ওভাবে তো যাওয়া সম্ভব না, তাহলে তো লোকের বাড়ি পাঁচিল ভেঙে দৌড়াতে দৌড়াতে যেতে হবে। আমরা তো আর জাগারনট না, তো আমরা ওটা করতে পারবো না, বা আমরা ওই স্পাইডারম্যানের রাইনো না, তো আমরা ওরকম করে ভাঙতে ভাঙতে যেতে পারবো না। বাট সরণ জিজ্ঞেস করলে ওই পথটাই হবে হচ্ছে আমার অ্যান্সার। সরণ পথটায় যে আমার অ্যাকচুয়ালি যেতে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু আমি কিন্তু এই লাল পথটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি যাইনি, গেছি কি, আমি তো গেছি একা বেঁকা পথটা দিয়ে। তবুও সরণ কোনটা হবে, আদিবিন্দু অন্তবিন্দুর মধ্যে যে সরল রেখা, রাইট, এটাকে বলছি সরণ। সরণের একটা দিক আছে, সরণ হচ্ছে ভেক্টর রাশি। দেখো এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে, আদিবিন্দু থেকে অন্তবিন্দুর দিকে হচ্ছে সরণের ডিরেকশন। তার মানে এ থেকে বির দিকে। যদি সরণের ডিরেকশনটা চেঞ্জ করে দেওয়া যেত, যদি আমি অন্যদিকে যাত্রা করতাম সোজা, তাহলে দেখো অন্য জায়গায় পৌঁছাতাম। তার মানে সরণের ক্ষেত্রে দিক কিন্তু ইম্পর্টেন্ট। সরণের মান একই রেখে, দেখো এটা সরণের মান, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে সরণের মান, আমি মান একই রেখে দিক চেঞ্জ করে দিয়েছি, তাহলে আমার ডেস্টিনেশন বদলে গেছে। তার মানে সরণের ক্ষেত্রে তোমাকে নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে দিকও কিন্তু ফিক্সড রাখতে হবে। তাই সরণ হচ্ছে একটা দৈর্ঘ্য কিন্তু ভেক্টর রাশি। তাহলে তার ক্ষেত্রেও একক কী হবে, সিজিএস একক সেন্টিমিটার হবে, এসআই একক মিটার হবে, মাত্রাও হবে এল। তার মানে অতিক্রান্ত দূরত্ব আর সরণ এই দুটোর একক মাত্রা সেম, শুধু ডেফিনিশনটা আলাদা। অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি, সরণ একটা ভেক্টর রাশি। ভেক্টর কেন, কারণ ওর দিক আছে। তাহলে এইবার এই কন্ডিশনটাই বুঝলাম। এই সেকেন্ড কন্ডিশনে তাহলে সরণ কত হবে, সরণ কি বলেছি, আদিবিন্দু অন্তবিন্দুকে একসাথে যোগ করে দেবো, তাহলে যে সরল লেখাটা পাবো সেটা হচ্ছে আমার সরণ। কমেন্ট করে জানাও তো তাহলে এই ছবিটার ক্ষেত্রে সরণ কত হবে। একদম ঠিক লিখেছো। কি হয়েছে, এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে এসে আবার একই জায়গায় এসছে, অর্থাৎ আদিবিন্দু অন্তবিন্দু এখন একই পয়েন্টে। তাহলে দুটো পয়েন্ট যদি একই জায়গায় থাকে, তার মধ্যে কোনো সরল লেখা পাওয়া যায়, পাওয়া যায় না। তাহলে এখানে সরণ কত হবে, সরণ হবে 0, অর্থাৎ শূন্য সরণ।
প্রশ্ন আসতে পারে শূন্য সরণ বলতে কি বোঝো? তাহলে কোনো কণার সরণ কখন শূন্য হবে? যখন কোনো কণা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যাত্রা শেষে সেই বিন্দুতেই ফিরে আসবে, তাহলে হবে সরণ শূন্য। যেরকম তুমি সকালবেলা বাড়ি থেকে বেরো, পড়তে যাও, স্কুলে যাও, বিভিন্ন জায়গায় যাও, বিভিন্ন বদমাইশি করে বেড়াও, তারপরে শেষমেশ তুমি আবার নিজের বাড়িতে, নিজের কমফোর্ট জোন, নিজের খাটে এসে রাত্রিবেলা সকালবেলা যেটা থেকে তুমি নেমেছিলে, তো আলটিমেটলি দিন শেষে তোমার সরণ কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তার মানে তোমার সরণ কি সবসময় শূন্য? না, সবসময় শূন্য নয়, কিন্তু দিন শেষে তোমার সরণ শূন্য, কারণ তুমি দিনের শুরুতে খাট থেকে যাত্রা শুরু করেছিলে, দিনের শেষে আবার খাটেই এসছো, দ্যাটস ওয়াই তোমার সরণ শূন্য। কিন্তু দিনের মাঝখানে কোনো একটা পয়েন্টে 12টার সময় তোমাকে যদি বলি যে তোমার সরণ কত, 12টার সময় সাধারণত তুমি স্কুলে থাকো, তাহলে এটা তোমার বাড়ি এ, তুমি সেখান থেকে বি এখানে স্কুলে আছো, তাহলে সেখানে সরণ হবে হচ্ছে এইটা, অর্থাৎ তোমার বাড়ি আর স্কুলের মধ্যে যে স্ট্রেট ডিস্টেন্সটা, সেটা হবে হচ্ছে সরণ। আমি ডিস্টেন্স বললাম, বাট সরণের ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তো তার মানে তোমার বাড়ি এবং স্কুলের মধ্যে যে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ যে দৈর্ঘ্যটা পাবো, সেটা হবে হচ্ছে তৎক্ষণাৎ সেই মোমেন্টের জন্য তোমার সরণ। তার মানে বৃত্তপথে যদি কোনো বস্তু ঘোরে, তাহলে যদি এইটুকু ঘুরে গিয়ে থাকে, যদি এখান থেকে ঘুরতে 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 এইটুকু এসছে, যদি জিজ্ঞেস করি এখন সরণ কত, তাহলে এই দৈর্ঘ্যটা হবে সরণ, রাইট? সিম্পল জিনিস, সিম্পল ফান্ডা, মনে রাখার জিনিস কি? আদি বিন্দু অন্তবিন্দুতে সরলরেখা টেনে দেবো, সেই সরলরেখার দৈর্ঘ্য হবে সরণ। আশা করি সরণ তোমাদের কাছে পুরো ক্লিয়ার, আর কোনো সমস্যার কারণ নেই। চলো নেক্সট টপিকে চলে যাব। নেক্সট হচ্ছে দ্রুতি, বেগ আর তাদের একক মাত্রা। দ্রুতি কি জিনিস? একটু আগে বললাম অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে যা পাই তাকে বলি দ্রুতি, আর সরণকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে যা পাই তা হচ্ছে বেগ। তাহলে দেখো, দ্রুতি ইকুয়ালস টু, তার মানে কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর বেগ ইকুয়ালস টু তাহলে সরণ বাই সময়। এই সম্পর্কগুলো তোমাদেরকে ফার্স্ট চ্যাপ্টারে ভালো করে করানো হয়েছে। এই সম্পর্কগুলো মুখস্থ রাখলে কিন্তু ফিজিক্স ভীষণ ইজি। এইগুলো যদি মুখস্থ না থাকে তখনই ফিজিক্সটা কঠিন হয়ে যায়। তাহলে যখন তোমাকে জিজ্ঞেস করবো দ্রুতি ইকুয়ালস টু কি, তার অ্যান্সার তুমি দেবে দ্রুতি ইকুয়ালস টু স্যার অতিক্রান্ত দূরত্ব বাই সময়। সবসময় যেন মনে থাকে দ্রুতি একটা স্কেলার রাশি, কারণ অতিক্রান্ত দূরত্বও স্কেলার রাশি, সময়ও স্কেলার রাশি। দেখো, দুটো স্কেলারের মধ্যে ভাগ হচ্ছে, তাই দ্রুতি তৈরি হয়েছে, দ্রুতিও একটা স্কেলার রাশি। আচ্ছা, এখানে তাহলে বেগ ইকুয়ালস টু কি যদি জিজ্ঞেস করি, তাহলে তুমি অ্যান্সার দেবে বেগ ইকুয়ালস টু স্যার সরণ বাই সময়। সরণকে সময় দিয়ে ভাগ করলে পাওয়া যায় বেগ। তাহলে সরণ একটা কি রাশি? সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। সময় কি রাশি? সময় একটা স্কেলার রাশি। যখন একটা ভেক্টর রয়েছে, ভেক্টরকে যখন কোনো স্কেলার দিয়ে গুণ ভাগ করা হবে, সবসময় অ্যান্সার ভেক্টরই হবে। তাহলে ভেক্টরকে স্কেলার দিয়ে ভাগ করা হচ্ছে, এখানে অ্যান্সার হবে একটা ভেক্টর, অর্থাৎ বেগ একটা ভেক্টর রাশি। তাহলে এটা হচ্ছে ভেক্টর রাশি আর এটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে দ্রুতি স্কেলার কোয়ান্টিটি আর বেগ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। দ্রুতিকে বলা হয় স্পিড, যে আমরা বলি না খুব স্পিডে চালাচ্ছে, তো এটা হচ্ছে স্পিড। আর বেগকে বলি ভেলোসিটি। বেগকে বলি আমরা ভেলোসিটি। স্পিড আর ভেলোসিটি ডিফারেন্স তোমরা বুঝতে পেরেছো। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম একটা বৃত্তাকার পথে তুমি ঘুরছো, বৃত্তাকার পথে তুমি বাইক চালিয়ে যাচ্ছ, এরকম একটা বৃত্তাকার পথে তুমি ধরো বাইক চালিয়ে যাচ্ছ। তো বৃত্তাকার পথে তুমি বাইক চালানোর সময় ধরো এই পয়েন্ট থেকে তুমি যাত্রা শুরু করলে, যাত্রা শুরু করে যদি তুমি এখান থেকে ঘুরে এই জায়গায় আসো, মানে এই পথটা দিয়ে আসনি, বেসিক্যালি এই বৃত্তপথে ঘুরে 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 তুমি ঠিক অপোজিট পয়েন্টে আসলে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে বৃত্তের অর্ধেক পথ গেছো, পুরো পথ কত হয়? 2πr হয়। যদি ব্যাসার্ধটা যদি ব্যাসার্ধ হয় r, তাহলে সেক্ষেত্রে পুরো বৃত্তপথ হবে 2πr। তাহলে অর্ধেক বৃত্তপথ কত হবে? πr। পুরোটা যদি 2πr হয় তাহলে অর্ধেক পথ হচ্ছে πr। তাহলে এটা হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। যদি তোমাকে জিজ্ঞেস করতো তোমার সরণ কত হবে, কমেন্ট করে জানাও সরণ কত হবে। তোমরা কমেন্ট করো না, বারবার করে বলছি কমেন্ট করো, কমেন্ট করে জানাও, তাহলে বোঝা যায় যে তোমরা মন দিয়ে ভিডিওটা দেখছো। এক্ষেত্রে এর ব্যাস কত হবে? ব্যাসার্ধ আর হলে ব্যাস হচ্ছে 2r। তাহলে আদি বিন্দু ছিল এটা, অন্তবিন্দু এটা। আমরা কি করব? আদিবিন্দু অন্তবিন্দু যোগ করে দেবো, যেটা পাবো সেটাই সরণ। আদিবিন্দু অন্তবিন্দু যোগ করে দিলে 2r পাওয়া যাচ্ছে, 2r দৈর্ঘ্যটা হচ্ছে এখানে সরণ। তাহলে 2r হচ্ছে সরণ, রাইট? তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে πr আর সরণ হচ্ছে 2r। আমরা কি করব? অতিক্রান্ত দূরত্বকে ভাগ করে দেবো সময় দিয়ে, আর সরণকেও ভাগ করে দেবো সময় দিয়ে। অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা ধরো কথার কথা তোমার টি টাইম লেগেছে, এইটুকু ঘুরে আসতে সময় লেগেছে টি, তাহলে এখানে টি দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে দ্রুতি, πr/t, এটা হচ্ছে দ্রুতি।
আর এইখানেও টি দিয়ে যদি ভাগ করে দিই, সরণকে সময় দিয়ে ভাগ করে দিই, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে বেগ। তাহলে আমার বেগ হচ্ছে 2r/t। তাহলে দ্রুতি আর বেগ এই দুটোর মান সবসময় যে সমান হবে এমন কোনো মানে নেই, কিন্তু দ্রুতি আর বেগের মান আলাদা হতেই পারে। তো কখন দ্রুতি আর বেগের মান সমান হবে? যখন দুজনেই সরল রেখায় যাচ্ছে। দুজনেই যদি সরল, মানে দুজনের ভুল বললাম, যদি কোনো বস্তু সরল রেখায় যায় তাহলে সেক্ষেত্রে দ্রুতি আর বেগের মান সমান হবে। তাহলে এখান থেকে একটা বস্তু সরল রেখায় গেলে দেখো, যদি এল দূরত্ব অতিক্রম করে এখান থেকে এখানে, তাহলে দূরত্ব অতিক্রম করেছে এল। যদি জিজ্ঞেস করি সরণ কত, আদিবিন্দু অন্তবিন্দুর মধ্যে দূরত্ব সেই এলই হলো। তাহলে দুই ক্ষেত্রেই অতিক্রান্ত দূরত্ব, মানে দুটো রাশির গণনার ক্ষেত্রেই দেখবো অতিক্রান্ত দূরত্বও এল আসছে, সরণও এল আসছে। তাহলে দুটোকেই টাইম টি দিয়ে ভাগ করলে দ্রুতিও দাঁড়াবে L/t, বেগও দাঁড়াবে L/t। তাহলে যখন সরল রেখায় গতিশীল হয় কোনো কণা, সেক্ষেত্রে দ্রুতি আর বেগের মান সমান হয়। পার্থক্যটা তাও থেকে যায় কোথায়? ডিরেকশানে। দ্রুতি হবে হচ্ছে L/t এর জাস্ট মানটা, কারণ দ্রুতি একটা স্কেলার রাশি। কিন্তু বেগ কি হবে? বেগ হবে L/t এর মান তো অবশ্যই, তার সাথে বেগেরও একটা ডিরেকশন থাকবে সামনের দিকে। যদি এটা এ বিন্দু হয়, যদি এটা বি বিন্দু হয়, তাহলে বেগের ডিরেকশন কোন দিকে হবে? এ থেকে বি এর দিকে, কারণ বেগ একটা ভেক্টর রাশি। ক্লিয়ার? দ্রুতি বেগ তাদের একক হয়ে গেছে। এবার বলবো মাত্রা। দুটোরই মাত্রা সেম। আচ্ছা, দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্বের মাত্রা কত? এল। সময়ের মাত্রা কত? টি। তাহলে L/t একসাথে করলে কি পাচ্ছি? L(t⁻⁻1)। এটা হচ্ছে দ্রুতির মাত্রা। বেগের মাত্রাও সেম, সরণ বাই সময়। সরণের মাত্রা কত? এল। সরণ একটা দৈর্ঘ্য, আর সময় সেই টি, একই জিনিস। তাহলে হয়ে যাবে L(t⁻⁻1)। তাহলে আমাদের হয়ে গেল দ্রুতি, বেগের একক, মাত্রা, সব কিছু। নেক্সট চলে যাবো ত্বরণ, মন্দন আর তাদের একক মাত্রা। ত্বরণ কি জিনিস? ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার বা বেগ পরিবর্তনের হারকে বলে ত্বরণ। ধরো তুমি এখানে আছো, তোমার বেগ এখন 10 মিটার/সেকেন্ড। তুমি এগোলে, তুমি যত যাচ্ছ তত বাইকের অ্যাক্সিলারেটরটাকে আরও মোড়াচ্ছ, তার মানে তোমার বেগ বাড়বে। তাহলে এখানে যাওয়ার পরে তোমার হয়ে গেল 12 মিটার/সেকেন্ড। মানে কিছুটা এগোতে এগোতে বেগ বাড়ছে তো। তাহলে ঠিক 1 সেকেন্ড পর তোমার বেগ হয়েছে হচ্ছে কত? 12 মিটার/সেকেন্ড। আরও 1 সেকেন্ড পর তুমি আরেকটু দূরে চলে গেছো, তখন বেগ আরও বেড়ে হয়েছে 14 মিটার/সেকেন্ড। এখানেও কিন্তু আরও 1 সেকেন্ড লেগেছে। তার মানে 1 সেকেন্ডে তোমার বেগ কত বাড়ছে সেটা আমি হিসেব করছি। ঠিক আরও 1 সেকেন্ড পর, তোমরাই বলো, কমেন্ট করে জানাও কত হবে। নিশ্চয়ই 16 মিটার/সেকেন্ড হবে। তাহলে 1 সেকেন্ড করে হচ্ছে তোমার বেগ বাড়ছে। আচ্ছা, কত করে বাড়ছে তোমার বেগ? দেখো 2 করে বাড়ছে না? তাহলে এই যে বেগ বৃদ্ধির হার, সেটাকে আমরা বলি ত্বরণ। তাহলে ত্বরণ এ ইকুয়ালস টু, তাহলে এখানে বার করবো কি করে? তুমি তো ডাইরেক্ট বিয়োগ করে দিচ্ছ, যে 12 থেকে 10 বিয়োগ করছি, অথবা 14 থেকে 12 বিয়োগ করছি। ক্যালকুলেশনটা হয় হচ্ছে এ ইকুয়ালস টু v-u/t, অর্থাৎ যেটা প্রাথমিক বেগ ধরবো সেটা, আর যেটা অন্তিম বেগ ধরবো সেটা, দুটোর মধ্যে বিয়োগফল বাই মাঝখানের সময়। দেখো এখানে সিমেট্রিক্যালি বেগ বাড়ছে, প্রত্যেক সেকেন্ডে 2 করেই বাড়ছে। এটাকে বলে সমত্বরণ, অর্থাৎ নির্দিষ্ট হারে সবসময় বেগ বৃদ্ধি হওয়া। তাহলে সমত্বরণ হলে, ধরো কথার কথা, আমি এটাকে ইউ ধরেছি, এটাকে ভি ধরেছি, মান বসাবো, দেখো কত আসে। ভি এর জায়গায় 12 বসাবো, মাইনাস ইউ এর জায়গায় 10 বসাবো, বাই টি এর জায়গায় 1 সেকেন্ড বসাবো। অ্যান্সার কত আছে? সেকেন্ড লিখছি না, অ্যান্সার কত আসবে? দেখো 2/1, মানে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক হয়ে হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার। 2 আসলো। আচ্ছা, আমি যদি ভি এটাকে না ধরে, ভি আমি এটাকে ধরতাম, সমত্বরণে চলছে, দেখো ত্বরণের মান সেমই আসবে সবসময়। এ ইকুয়ালস টু কি আসে? v-u/t। ভিটা কত? 16, মাইনাস ইউ কত? 10। আচ্ছা, 10 থেকে 16 হতে সময় কত লেগেছে? 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, মানে 3 সেকেন্ড। দেখো অ্যান্সার কত আসছে? 16 - 10 মানে 6, 6/3 কত আসছে? 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের মান সেমই আসলো। অর্থাৎ কি, তুমি কোনো একটা বেগকে, কোনো একটা বস্তু যদি সমত্বরণে চলে, অর্থাৎ নির্দিষ্ট হারে ওই বস্তুটার বেগ বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? কোনো একটা পয়েন্টে কোনো বেগকে তোমার প্রাথমিক বেগ ধরতে হবে, একটা কিছুটা সময় নিতে হবে তোমাকে, ঠিক সেই সময় পরে ওর বেগ যেটা আছে সেটাকে তোমার অন্তিম বেগ ধরতে হবে, ভি ধরতে হবে। এরকম করে আমরা কি করতে পারি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই অতিক্রান্ত সময় বা অতিবাহিত সময়, এই ভাগটা করলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমার ত্বরণ। তাহলে ত্বরণ হচ্ছে বেসিক্যালি বেগ বৃদ্ধির হারও হতে পারে, বা বলতে পারো বেগ পরিবর্তনের হার। বেগটা যে বেড়েছে এরকম না, হয়তো বেগটা কমতেও পারতো। ধরো তোমার বেগ আছে 10 মিটার/সেকেন্ড। 10 মিটার/সেকেন্ডে তুমি একটা বাইক চালাচ্ছ, বাইক চালাতে চালাতে তুমি হঠাৎ করে দেখলে তোমার 100 মিটার দূরত্বে তোমার বাবা দাঁড়িয়ে আছে।
তো তখন বেগ বাড়বে না কমবে, তুমি নিজেই বুঝতে পারছো। তাহলে সেক্ষেত্রে কী হবে, বেগটা তোমার কমতে থাকবে। তাহলে দেখো 1 সেকেন্ড পর তোমার বেগ হয়ে গেল দেখা গেল 8 মিটার পার সেকেন্ড, তার 1 সেকেন্ড পর তোমার বেগ হয়ে গেল 6 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে এখানেও 1 সেকেন্ড হয়েছে, এখানেও 1 সেকেন্ড হয়েছে। তাহলে তোমাকে যদি বলে তোমার ত্বরণ কত, সেমভাবেই করবো ক্যালকুলেশন। এটাকে ধরে নিলাম ইউ, সাপোজ এটাকে ধরে নিলাম ভি। তাহলে অ্যান্সার কত হচ্ছে, এ ইকুয়ালস টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা ভি কত, ভি হচ্ছে 6, ইউ কত 10, টি কত 1 সেকেন্ড 1 সেকেন্ড 2 সেকেন্ড হয়েছে। তাহলে অ্যান্সার কত হবে দেখো, -4/2 মানে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যান্সার আসছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেগেটিভে আসলো অ্যান্সারটা। নেগেটিভে কেন আসলো, কারণ বেগ কমছে তাই। এই চিহ্নটা দিয়ে, এই নেগেটিভ চিহ্নটা দিয়ে আমি কি বুঝবো, যে বেগ কমছে অর্থাৎ বেগ হ্রাস হচ্ছে। তাহলে যখন বেগ হ্রাস হয় তখনও সেটাকে ত্বরণ বলা চলে, কিন্তু বলবো ঋণাত্মক ত্বরণ। নেগেটিভ হচ্ছে তাই বলবো ঋণাত্মক ত্বরণ। অর্থাৎ বেগ বাড়ুক আর কমুক, বেগ ত্বরান্বিত হওয়াকেই ত্বরণ বলে, বা বেগ পরিবর্তন হওয়াটাকেই ত্বরণ বলে। যখন বেগটা কমবে সেক্ষেত্রে আমরা বলবো ঋণাত্মক ত্বরণ, যখন বেগটা বাড়বে সেটাকে বলবো ধনাত্মক ত্বরণ, দুটোই ত্বরণ। তাহলে মন্দনটা কি জিনিস, এই যে ঋণাত্মক ত্বরণ যে ক্ষেত্রে হবে সেক্ষেত্রে আমরা আলাদা করে একটা টার্ম ইউজ করি মন্দন। তার মানে ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয় কেন, সেক্ষেত্রে এই অ্যান্সারটাই তোমাকে দিতে হবে। ওকে, তাহলে আমরা ত্বরণ মন্দন শিখলাম। ত্বরণ মন্দনের একক মাত্রা কি হবে, ত্বরণের একক হচ্ছে সেমি পার সেকেন্ড স্কোয়ার বা মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস আর এটা হচ্ছে এসআই। একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ মন্দনের সেম একক এটাই। আচ্ছা মাত্রা কি করে বার করব, দেখো মাত্রা বার করছি। তাহলে মাত্রার ক্ষেত্রে ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা তাহলে কি হবে, বেগের মাত্রা। এই দেখো উপরে বেগ নিচে সময় আছে, তাহলে বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। বেগের মাত্রা পেয়েছিলাম কি L_(-1) একটু আগে, নিচে আর একটা সময় বসবে টি। আচ্ছা ক্যালকুলেশনটা কি হয়, এল এই টিটা উপরে গেল, তাহলে এই টিটা উপরে গেলে এই টির পাওয়ারে আর একটা -1 আসবে, -1 টোটাল কত হলো -2। তাহলে এখানে একবারে করে দিলাম -2, L_(-2). এটা হবে ত্বরণ বা মন্দনের মাত্রা। আশা করি তাহলে তোমাদের কাছে ত্বরণ মন্দনটা পুরোপুরি ক্লিয়ার। তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ অ্যান্ড ত্বরণ মন্দন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। প্রসঙ্গত আরও একটা কথা বলে রাখি, ত্বরণ মানে কিন্তু তার মানে বেগ পরিবর্তন বাই সময়, দ্রুতি পরিবর্তন বাই সময় না। তার মানে আমরা দেখো অতিক্রান্ত দূরত্ব পেয়েছিলাম, এদিকে পেয়েছিলাম হচ্ছে দ্রুতি, অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে পাচ্ছিলাম দ্রুতি, আর এখানে পেয়েছিলাম সরণ, সরণকে সময় দিয়ে ভাগ করলে পাচ্ছিলাম বেগ, আবার বেগকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি ত্বরণ। দ্রুতিকে সময় দিয়ে ভাগ করে কিন্তু কিছু পাওয়া যায় না, এটা জাস্ট মনে রাখতে হবে। দ্রুতিকে সময় দিয়ে ভাগ করে কিন্তু কিছু পাবো না। তাহলে আমাদের যে নর্মাল যে রাশিগুলো ছিল, গতির যে রাশিগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করে দিলাম। আচ্ছা নেক্সট হচ্ছে গড় দ্রুতি, গড় বেগ। গড় বেগ আর গড় দ্রুতি জিনিসটা কি, সিম্পলি আমরা যেভাবে বীজগাণিতিক গড় করি এটা তার থেকে একটু আলাদা। যেমন তোমাকে যদি বলে যে ধরো একটা পথে আমি এখান থেকে এখানে গেছি 30 কিলোমিটার/আওয়ারে, আর এখান থেকে এখানে গেছি 40 কিলোমিটার/আওয়ারে, আমি এইভাবে দুটো সমবেগ ইউজ করেছি। এ থেকে বি পয়েন্টে গেছি 30 কিলোমিটার/আওয়ার বেগে, বি থেকে সি পয়েন্টে গেছি 40 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে দুটো আলাদা আলাদা বেগ ছিল। তোমাকে যদি বলে যে তাহলে এসি পথে ওর গড় বেগ কত বা গড় দ্রুতি কত, এক্ষেত্রে যেহেতু রাস্তাটা সোজা তাই গড় দ্রুতি আর গড় বেগের মানটা সেমই হবে। তাহলে দেখি কি হচ্ছে, বলছে যদি আমি গড় করতাম, এখানে নর্মাল গড় তোমরা এতদিন যা করে এসছো তাতে কি হয়, 30 + 40 দুটো বেগ আছে, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম। যদি সি থেকে আরেকটা ডি পয়েন্ট থাকতো, এখানে দেখা গেল 50 কিলোমিটার/আওয়ার আছে, তাহলে সেখানে +50 করতাম, 3টে বেগ যোগ করছি, তাহলে কত দিয়ে ভাগ করবো, 3টে বেগ যোগ করছি তাহলে কত দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করে দেবো। এইভাবে করে আমরা গড় বার করি। তো এখানে 3 রকম বেগ আছে, 3টে বেগ যোগ করে দিলাম, 3 দিয়ে ভাগ করে দিলাম গড়। কিন্তু এই জিনিসটাকে গড় বেগ বা গড় দ্রুতি বলে না। গড় বেগ বা গড় দ্রুতি মানে হচ্ছে গড় বেগটা হচ্ছে মোট সরণ বাই মোট সময়, গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তার মানে এখানে যদি জিজ্ঞেস করে ভি অ্যাভারেজ কত হবে বা গড় বেগ কত হবে, মোট সরণ কত এডি যে পথটা সেটা হচ্ছে মোট সরণ, ধরে নিলাম মোট টাইম লেগেছে টি,
তাহলে এডি বাই টি এটা হবে হচ্ছে ভি অ্যাভারেজ অর্থাৎ গড় বেগ। এটা কিন্তু বারবার বলে দিচ্ছি, ভুলবে না, তোমাদের প্রচুর ভুল হয়। গড় বেগের ক্ষেত্রে এই বেগগুলোকে যোগ করে গড় করে দিলে কিন্তু গড় বেগ বেরোবে না। সেটাকে বলে বেগগুলির বীজগাণিতিক গড়। বেগগুলির বীজগাণিতিক গড় যদি তোমার কাছে কখনো জানতে চায়, সেক্ষেত্রে আমরা 30, 40, 50 তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবো। কিন্তু যদি গড় বেগ জানতে চায় তাহলে তোমাকে কি করতে হবে, ডিস্টেন্সগুলো আলাদা আলাদা করে বার করতে হবে, যে এবি কত, বিসি কত, সিডি কত, তারপর টোটাল ডিস্টেন্স বার করতে হবে। পুরো ডিস্টেন্সটাকে পুরো সময় দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ মোট সরণ বাই মোট সময়। তাহলে গড় বেগ ইকুয়ালস টু কি হবে, মোট সরণ বাই মোট সময়। এটা হচ্ছে গড় বেগ। আর যদি বলো গড় দ্রুতি, তাহলে কি হবে, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ধরো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, ঘুরে আবার জায়গায় আসলো, এরকমটা যদি হয় তাহলে এই বস্তুটার ধরো ঘুরে জায়গায় এসছে, তাহলে এ পয়েন্ট থেকে গেছিলো আবার এ পয়েন্টেই ফিরে এসছে, তাহলে এক্ষেত্রে গড় দ্রুতি কত হবে, যদি টাইম টি লেগে থাকে আর এই বৃত্তপথের যে ব্যাসার্ধ সেটা যদি আর হয়ে থাকে, আর ব্যাসার্ধের বৃত্তপথে টি টাইমে একবার ঘুরে আসলে, তাহলে গড় দ্রুতি বার করছি প্রথমে। গড় দ্রুতি মানে কি বলেছি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব 2πr না, 2πr পথে ঘুরে আসছে, তাহলে হয়ে গেল, আর মোট সময় কত, টি, তাহলে 2πr বাই টি, এটা হবে হচ্ছে ওর গড় দ্রুতি। ও মাঝখানে হয়তো দ্রুতি চেঞ্জ করতে পারে, নাও চেঞ্জ করতে পারে। ধরো যখন এই পয়েন্টে ছিল তখন দেখা গেল 30 কিলোমিটার পার আওয়ার, যখন এই পয়েন্টে ছিল তখন দেখা গেল 100 কিলোমিটার পার আওয়ার। মানে ও বিভিন্ন সময় বিভিন্ন দ্রুতিতে চলেছে, সেটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে ও টোটাল কতটা পথ অতিক্রম করেছে বাই টোটাল কতটা সময় হয়েছে। এটাই হচ্ছে আমাদের গড় দ্রুতি। ওকে, এইবার বলছে গড় বেগ কত, তাহলে গড় বেগ মানে কি জানি আমরা, মোট সরণ বাই মোট সময়। এবার তোমরাই বলো এই বৃত্তপথে মোট সরণ কত, এই বৃত্তপথে মোট সরণ কিন্তু 0, কারণ এ পয়েন্ট থেকে ঘুরেও আবার এ পয়েন্টে ফিরে এসছে, তাহলে 0/t হয়ে গেল, মানে অ্যান্সার হয়ে যাবে 0। তাহলে গড় বেগ কত, 0। তাহলে এইভাবে করেই আমরা গড় বেগ আর গড় দ্রুতির অঙ্কগুলো করবো। এখান থেকে তোমাদের অঙ্ক আসবে। থার্ড একটা ভিডিও থাকবে, সেই ভিডিওতে তোমাদের অঙ্ক কী করে করতে হয় দেখাবো, আর বিভিন্ন অঙ্কের সূত্রগুলো কী করে আসছে সেটা দেখিয়ে দেবো। চলো আমাদের নেক্সট টপিক হচ্ছে সমদ্রুতি, অসমদ্রুতি, সমবেগ, অসমবেগ, সমতরণ, অসমতরণ বলতে কি বোঝায়। খুবই ইন্টারেস্টিং টপিক। সমবেগ দিয়ে শুরু করছি, সমদ্রুতি দিয়ে শুরু করছি। ধরো কথার কথা, এখান থেকে তুমি একটা বস্তু এখানে গেল, তো এখানে যাওয়ার সময় যদি থ্রু আউট দ্য টাইমের বেগ 40 কিলোমিটার পার আওয়ার বা 50 কিলোমিটার পার আওয়ার যাই হোক না কেন, সেটা ফিক্স থাকে, পরপর যেখানেই যাচ্ছে সব জায়গায় সেম দ্রুতি নিয়ে যাচ্ছে, তাহলে সেটাকে বলছে সমদ্রুতি। মানে তোমার বাবা বাইক চালাচ্ছে, ধরো তোমার বাবা 40 কিলোমিটার পার আওয়ারই বাইক চালান, তুমি পেছনে বসে আছো, তুমি বাবাকে বলছো বাবা একটু তাড়াতাড়ি চালাও, আমার পড়তে যেতে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু বাবা কিন্তু কথা শুনছে না, বাবা কি করছে, একই স্পিডে চালাচ্ছে। তো এইটা হচ্ছে সমদ্রুতিতে চালানো। সমদ্রুতিতে বাইক চালানো মানে বলতে বোঝায় যে স্পিডের কোনো চেঞ্জ হবে না, কাটায় কোনো চেঞ্জ হবে না, একদম নির্দিষ্ট একটা দ্রুতিতে চালাচ্ছি। সমবেগ মানে কি, এক্স্যাক্টলি সেম। পার্থক্যটা কোথায়, সবসময় পথটা সোজা হতে হবে। দ্রুতির ক্ষেত্রে কিন্তু পথটা এরকম বেঁকাও হতে পারতো, তাতেও যায় আসতো না, পথ বেঁকা হতে পারতো। যেরকম তুমি যখন তোমার পড়ার জায়গাতে আসো বাইকে করে, সেক্ষেত্রে তুমি তো আঁকা বাঁকা পথ দিয়ে আসো, ওই জন্য কিন্তু তোমার ওটা স্পিড, ভেলোসিটি নয়, তোমার ওটা স্পিড। তো সমদ্রুতির ক্ষেত্রে পথটা বাঁকা হলে সমস্যা নেই, কিন্তু যদি সমবেগ হয় তাহলে সেক্ষেত্রে ওকে একই ডিরেকশানে যেতে হবে, ডিরেকশান কিন্তু চেঞ্জ করতে পারবে না, অ্যান্ড মানও একই থাকতে হবে। তার মানে ওকে সবসময় সরল রেখাতেই চলতে হবে। সরল রেখায় যদি চলে তবে সেটা আমরা বলতে পারবো, সরল রেখায় যদি চলে তবে আমরা সেটা বলতে পারবো সমবেগে যাচ্ছে। তাহলে যদি কোনো কণা বৃত্তপথে ঘুরে বেড়ায় এইভাবে, তাহলে ও ধরো বৃত্তপথে ঘুরছে মানে কি, যখন ও এখানে আছে তখন ওর বেগের ডিরেকশন কোন দিকে, এরকম সোজা এদিকে, যখন এখানে আছে তখন ওর বেগের ডিরেকশন সোজা এদিকে, স্পর্শক বরাবর। বেগের ডিরেকশন হয় বৃত্তপথে ঘূর্ণায়মান কোনো একটা বস্তুর বেগের ডিরেকশন হয় সবসময় ওই বৃত্তের যে পয়েন্টেও আছে সেই পয়েন্টের স্পর্শক বরাবর। সাপোজ এই পয়েন্ট আছে, এই পয়েন্টের স্পর্শক কীভাবে আঁকা যায়, এইভাবে আঁকা যায়, রাইট। তাহলে যদি বস্তুটা এদিকে যাচ্ছে তবে স্পর্শকের অভিমুখটা এদিকে হচ্ছে, মানে বেগের অভিমুখ এদিকে। যদি বস্তুটা এদিকে আসছে তাহলে স্পর্শকের অভিমুখ এদিকে হচ্ছে, মানে বেগের অভিমুখ হচ্ছে এদিকে। তাহলে এরকম করে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে বেগের ডিরেকশন চেঞ্জ হচ্ছে।
যখন বস্তুটা এখানে ছিল তখন ওর অভিমুখ ছিল এই দিকটায়, যখন বস্তুটা ঘুরে এই জায়গাটায় আসলো তখন ওর অভিমুখটা এই জায়গাটায়। তার মানে অভিমুখ বারবার পরিবর্তিত হচ্ছে। তার মানে কিন্তু বৃত্তপথে গতিশীল অবস্থায় কোনো বস্তুকে সমবেগ বলা যায় না। বৃত্তপথে গতিশীল অবস্থায় তার মানে কোনো বস্তুর গতিকে সমবেগ সম্পন্ন বলা যায় না। সমবেগ হতে গেলে কী হতে হবে? সবসময় ডিরেকশন একই দিকে থাকতে হবে, মানও একই দিকে থাকতে হবে। তার মানে সোজা পথে চালাচ্ছ, 40 কিলোমিটার/আওয়ারে চালাচ্ছ বা 60 কিলোমিটার/আওয়ারে চালাচ্ছ, সোজা পথে চালাচ্ছ, সেখানে কি ডিরেকশন সেম থাকছে, মানও সেম থাকছে, এইটাকে বলা যায় সমবেগে চলছে। আর সমবেগে চললে সমদ্রুতি তো হবেই, সমবেগে চললে সমদ্রুতি হবেই। কিন্তু তুমি যদি আঁকাবাঁকা পথে সমদ্রুতিতে চলো, তুমি স্পিড এক রেখেছো 40 কিলোমিটার/আওয়ার রেখেছো, স্পিড এক রেখেছো, কিন্তু বারবার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাকে সমবেগ সম্পন্ন বলা যাবে না। সমদ্রুতি বলা যাবে কিন্তু সমবেগ সম্পন্ন বলা যাবে না। এটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে সমবেগ সম্পন্ন, এটা হচ্ছে সমদ্রুতি সম্পন্ন। এটাকে সমদ্রুতি সম্পন্ন বলা যায় কিন্তু এটাকে সমবেগ সম্পন্ন বলা যায় না। বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় কোনো বস্তুর সমবেগ সম্পন্ন এটা বলা যায় না, কিন্তু সমদ্রুতি সম্পন্ন এটা বলা যায়। তাই অনেক সময় টিচাররাও লিখে থাকেন, কোশ্চেন করে থাকেন যে সমবেগ সম্পন্ন একটি কণা বৃত্তাকার পথে ঘুরছে, কথাটা কিন্তু টেকনিক্যালি ভুল। আচ্ছা, নেক্সট হচ্ছে সমতরণ অসমতরণ। আশা করি তুমি বুঝে গেছো সমতরণ মানে কি, নির্দিষ্ট হারে বেগ বাড়ছে, মানে তুমি ফাঁকা রাস্তা পেয়েছো, আস্তে 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 বেগটা বাড়াচ্ছ। এখন হচ্ছে তোমার 40 স্পিড আছে, কিছুক্ষণ পরে 50, কিছুক্ষণ পরে 60, ধরো 2 সেকেন্ড পরে 50 হলো, 2 সেকেন্ড পরে 60 হলো, তাহলে 2 সেকেন্ড পরে আবার কত হবে, 70 হবে, মানে 10 করে বাড়ছে। প্রত্যেক 2 সেকেন্ড অন্তর তোমার স্পিড 10 করে বাড়ছে, অর্থাৎ 1 সেকেন্ডে 5 করে বাড়ছে। এই জিনিসটা হচ্ছে সমতরণ, রাইট? তাহলে অসমতরণ কী জিনিস? অসমতরণ হচ্ছে, ধরো তোমরা রাস্তায় কিছু ছেলেবিলে দেখবে নাগ প্রজাতির ছেলে। নাগ প্রজাতির ছেলে কেন বলছি, কারণ সাপ যেরকম এঁকে বেঁকে যায় না, তো ওদের দেখবা ওই কাউকে দেখতে পেলে হঠাৎ করে স্পিড বেড়ে যায়, তখন এরকম এঁকে বেঁকে সাপের মতো করে চলা শুরু করে। তো তাদের যে ত্বরণটা সেটা হচ্ছে অসমতরণ, এটা মনে রাখতে হবে। ওদের স্পিড বাড়ানোর কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই। এই দেখবো হঠাৎ করে স্পিড বাড়িয়ে দিল, এই সামনে একটা গাড়িকে দেখে আবার হঠাৎ করে ব্রেক কষে দিল। তো নাগ প্রজাতির ছেলেমেয়েরা এরকম করে থাকে। আচ্ছা, নেক্সট আমরা যা পড়লাম এখনো পর্যন্ত এই সবটার উপরে বেস করে এই টাইপের বুদ্ধির কোশ্চেন তোমাদের আসবে। শুধু এই কটা না, এরপরেও আরও অনেক আসতে পারে বুদ্ধির কোশ্চেন। তো এর আগেও যে যা পড়িয়েছি সবটা ক্লিয়ার করে বুঝে নিয়ে মাথায় নিয়ে এগুলোর অ্যান্সার দেওয়ার তুমি চেষ্টা করবে নিজে নিজে, বা এরকম আরও কোশ্চেন তুমি নিজে তৈরি করার চেষ্টা করবে। যদি তোমার মাথায় এরপরে আরও কোশ্চেন থেকে থাকে সেটা কমেন্ট বক্সে জানাও। প্রথম বলছে বেগ আছে ত্বরণ নেই, এরকম কি হতে পারে? হ্যাঁ, হতেই পারে। কোনো বস্তু দেখা গেল সমবেগে চলছে, সমবেগে চললে এর বেগ এখন ধরো 40 কিলোমিটার/আওয়ার। তো এর তো বেগ পরিবর্তন হচ্ছে না, এর এখানেও 40 কিলোমিটার/আওয়ার ছিল, পুরো পথটায় সব জায়গায় 40 কিলোমিটার/আওয়ার। তাহলে এর কোনো ত্বরণ নেই, তাহলে বেগ আছে ত্বরণ নেই, এরকম হতেই পারে যখন বস্তু সমবেগে চলছে। বলছে অতিক্রান্ত দূরত্ব আছে স্মরণ নেই, এটা তোমরা নিজেরাই পারবে। কখন অতিক্রান্ত দূরত্ব থাকে, স্মরণ থাকে না? যখন কোনো বস্তু কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে ঘুরে ফিরে আবার সেই বিন্দুতে ফিরে আসে, তখন স্মরণ হয়ে যায় 0। তার মানে অতিক্রান্ত দূরত্ব আছে কিন্তু স্মরণ নেই। নেক্সট বলছে দ্রুতি আছে বেগ নেই। দ্রুতি আছে বেগ নেই এরকম কখন হতে পারে? কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, তো এখান থেকে যখন ও ঘুরে আবার ঠিক এই পয়েন্টে ফিরে আসবে তখন স্মরণ শূন্য হয়ে যাবে, স্মরণ শূন্য হয়ে গেলে বেগ শূন্য হয়ে যাবে। তাহলে এই পয়েন্টে ফিরে আসার সাথে সাথে ওর বেগকে কিন্তু আমরা বলতে পারি 0, বাট দ্রুতি কিন্তু আছে। তো তার মানে দ্রুতি আছে বেগ নেই এটাও হতে পারে। সবটাই কিন্তু আগে যা পড়িয়েছি তার উপরে বেস করে হচ্ছে। যদি এখানে কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে আবার ভিডিওটা দেখে নাও, কারণ তাহলে তুমি আগের পোর্শনটা ভালো করে বোঝোনি, ওটা আগে বুঝতে হবে তারপরে এখানে আসতে হবে। নেক্সট হচ্ছে সমদ্রুতি সম্পন্ন বস্তু সমত্বরণ সম্পন্ন নাও হতে পারে। না, এই প্রশ্নটা একটু ভুল আছে, এটা সমবেগ সম্পন্ন হবে। সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। এই বৃত্তাকার পথ দিয়েই বর্ণনা করা যায়। ধরো কথার কথা, এইখান থেকে যাত্রা শুরু করে ও অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করে এই জায়গায় ঠিক বিপরীত বিন্দুতে আসলো। আমরা একটু আগে করেছিলাম এরকম একটা অঙ্ক, খেয়াল করে দেখো। এই বৃত্তাকার পথের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আর ব্যাসার্ধের একটা বৃত্তপথে টি টাইমে ও অর্ধবৃত্ত অতিক্রম করে অপোজিট পয়েন্টে আসলো, এখান থেকে যাত্রা শুরু করে ও এখানে এসছে। তাহলে সেক্ষেত্রে ওর যে দ্রুতিটা হবে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব কত ছিল? 2πr এর অর্ধেক অর্থাৎ πr। অতিক্রান্ত দূরত্ব বাই সময় কত? πr/t। তাহলে দ্রুতি এসেছিল πr/t। যদি বলো বেগ কত, বেগ হচ্ছে স্মরণ বাই সময়, স্মরণ হচ্ছে এইটা, আদিবিন্দু অন্তবিন্দু যোগ করে দিলাম, স্মরণ পেলাম 2r, 2r/t। তাহলে দেখো এখানে πr/t আর এখানে 2r/t, দুটো কি সমান হলো? নিশ্চয়ই না। তাহলে কিছু কিছু ক্ষেত্রে বেগ এবং দ্রুতির মান কিন্তু অসমান হতেই পারে। আর প্রসঙ্গত উল্লেখ্য কোনটার মান সবসময় বেশি হয়? দেখো পাই এর মান জানি আমরা 3.14,
তাহলে 3.14 r/t আর এটা হচ্ছে 2r/t। নিজেই বুঝতে পারছো কোনটার মান বেশি, তাহলে দ্রুতির মান কিন্তু সবসময় বেশি হবে। হয় দ্রুতি আর বেগের মান সবসময় সমান হবে, অথবা দ্রুতির মান বেশি হবে, বেগের মান কম হবে। বেগের মান বেশি দ্রুতির মান কম এরকম কখনো হতে পারে না। তাই সবসময় মনে রাখবে যে সরণের মান আর অতিক্রান্ত দূরত্বের মানেরও একই ব্যাপার। সরণ এবং অতিক্রান্ত দূরত্বের মান হয় সমান হবে, অথবা অতিক্রান্ত দূরত্বের মান বেশি হবে। স্কেলার রাশিটার মান সবসময় বেশি হয়, ভেক্টরটা কম হয়। এটা জাস্ট মনে রেখো। ওকে, নেক্সট কন্ডিশন বলছে বেগ ও ত্বরণের দিক আলাদা। বেগ ও ত্বরণের দিক আলাদা এরকম হতেই পারে। ধরো কোনো বস্তুকে তুমি হাতে করে উপর দিকে ছুড়ে দিলে, এই পেনটাকে উপর দিকে ছুড়ে দিলাম, তো পেনটাকে যখন উপর দিকে ছুড়লাম তখন বেগের অভিমুখ কোন দিকে ছিল? উপর দিকে ছিল। তাহলে বেগ কোন দিকে কাজ করছিল? উপর দিকে কাজ করছিল। কিন্তু ত্বরণ, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছিল। তো তার মানে ত্বরণের দিক ছিল নিচের দিকে আর বেগের দিক ছিল উপর দিকে। তাহলে এটা কিন্তু আলাদা হতেই পারে, বেগ এবং ত্বরণের অভিমুখ আলাদা আলাদা হতেই পারে। আরও একটা প্রশ্ন এখানে লেখা হয়নি, বলছি যে কোনো বস্তুর ত্বরণ আছে বেগ নেই, এরকম কি হতে পারে? কোনো বস্তুর ত্বরণ আছে অথচ বেগ নেই, এরকম একটা কন্ডিশন বলছি। আমি যখন পেনটাকে ছুড়ে দিলাম, একদম টপ পজিশনে যখন গেল পেনটা উঠে, ঠিক এইখানে পৌঁছানোর পর একটা মোমেন্টের জন্য পেনের বেগ কিন্তু শূন্য হয়ে যায়। এখানে ভি ইকুয়ালস টু হয়ে যায় 0, কিন্তু এর ত্বরণ নিচের দিকে কাজ করছিল। জি, যে ত্বরণটা অভিকর্ষ যে ত্বরণ নিচের দিকে কাজ করছিল। তাহলে সেক্ষেত্রে কি বলা যায়? বেগ নেই অথচ ত্বরণ আছে, এরকম হতেই পারে। তো দ্যাটস অল। তোমরা কি করবে? চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবে, পড়ে নিয়ে এই টাইপের কোশ্চেনগুলো আরও বেশি করে ভাবার চেষ্টা করবে। তোমরা নতুন কোশ্চেন ক্রিয়েট করতে পারলে বুঝতে পারবে যে হ্যাঁ, টপিকটা তোমাদের মাথায় ঢুকেছে। নেক্সট ভিডিওতে তোমাদেরকে করাবো হচ্ছে বিভিন্ন গতিসূত্রগুলো যা আছে। v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই টাইপের সূত্রগুলো। আর আরেকটা আছে ক্লাস 11-এর, এটা এস nth ইকুয়ালস টু ইউ প্লাস হাফ a 2n - 1। তো এই 4টে সূত্রের প্রমাণ করিয়ে দেবো। ভিডিওতে বলবো এই 3টে সূত্র প্রমাণ করাচ্ছি, কিন্তু শেষের দিকে এই সূত্রটারও প্রমাণ থাকবে। এটা বোঝানোর জন্য, এটা দেখার জন্য যে কে কে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, যে শেষ পর্যন্ত দেখবে এই সূত্রটার প্রমাণও কিন্তু পেয়ে যাবে। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও অবশ্যই, আর কমেন্ট করো প্লিজ। তোমরা একটু কমেন্ট করো, কমেন্টটা করলে আমি বুঝতে পারি যে তোমরা ভিডিওটা মন দিয়ে দেখছো। তো আর কথা বাড়াবো না, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।